প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সকালে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়ে শেষ হয় দুপুরে। পরিকল্পনা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকে মোট 17টি প্রকল্প উপস্থাপন করা হয়। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। এর মধ্যে 15টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের 4টি, কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের 2টি এবং ভৌত অবকাঠামো বিভাগের 11টি প্রকল্প রয়েছে। এছাড়া একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদিত আরও 33টি প্রকল্প উপস্থাপন করা হয়। সতেরোটি প্রকল্প টেবিলে উত্থাপিত হয়েছিল, 15টি নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে 6টি নতুন প্রকল্প আছে, 17টির মধ্যে 7টি বললাম যে সংশোধিত এবং 4টি মেয়াদ বৃদ্ধি। তো 15টি প্রকল্পের অধিকাংশই পাশ হয়েছে, কিন্তু শর্ত সাপেক্ষ কিছু বিষয় আছে, কিছু তদন্তের বিষয় আছে এবং পুরো বিষয়টিগুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা প্রেস রিলিজের মাধ্যমে জানি। 30,607 জন শিশু। এছাড়া গত 24 ঘন্টায় সারা দেশে হাম সন্দেহে 11 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 1,287 জন শিশু। স্বাস্থ্য দপ্তরে দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এই বিভাগে হাম এবং হাম সন্দেহে 124 শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে 16,710 শিশু। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের জন্য দেয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যকর প্রতিরোধক। জ্বালানির মূল্যবৃদ্ধির পর আজ রাজধানীর পাম্পগুলোতে উল্টো চিত্র। মাত্র কয়েক মিনিটে মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি তেল। দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে মেঘনা পেট্রোল পাম্পে গিয়ে দেখা যায় পাম্প তেলের জন্য গাড়ির সিরিয়াল নাই বললেই চলে। 2-1টা গাড়ি আসছে, সাথে সাথে তাদের তেল দেওয়া হচ্ছে। আর মোটরসাইকেলে কিছুটা লাইন থাকলেও তা দীর্ঘ নয়। মাত্র 10 থেকে 15 মিনিট অপেক্ষার পরই বাইকাররা তেল নিয়ে পেট্রোল পাম্প ত্যাগ করছেন। এতদিনের ভোগান্তির পরে সহজে তেল পাওয়ায় অনেকে খুশি গ্রাহকরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে ফুয়েল লোডিং হচ্ছে মঙ্গলবার। সচিবালয়ে একথা জানান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। এই ফুয়েলিং চালু হলে আগামী আগস্ট মাসে জাতীয় গ্রিডে 300 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হওয়ার সময় রূপপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত থাকবেন বলেও জানান মন্ত্রী। 2027 সালের জানুয়ারিতে প্রথম ইউনিট থেকে 1100 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। 27 সালের জুনে দ্বিতীয় ইউনিটে ফুয়েল লোডিং শুরু হবে। 27 সালের সেপ্টেম্বর নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে 2200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। তীব্র লোডশেডিং এবং জ্বালানি সংকটের কারণে মারাত্মক চাপে পড়েছে শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ার সহস্রাধিক তৈরি পোশাক কারখানা। চাহিদার তুলনায় অর্ধেকের কম সরবরাহ করায় দিনে রাতে 12 ঘন্টার বেশি লোডশেডিং করতে হচ্ছে। এর বাইরে জ্বালানি তেলের সংকটে জেনারেটর বন্ধ থাকায় ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হচ্ছে শ্রমিকদের। এতে উৎপাদন অর্ধেকের মতো কমে আসায় গভীর সংকটে পড়েছেন শিল্পোদ্যোক্তারা। শিল্প মালিকরা বলছেন, উৎপাদন খরচ 3 গুণ বাড়লেও প্রকৃত অর্থে উৎপাদন কমে গেছে। এমন পরিস্থিতিতে সময় মতো ক্রেতার হাতে পণ্য সরবরাহ করা অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে বড় ধরনের আর্থিক লোকসানের সম্মুখীন হচ্ছে তৈরি পোশাক খাত। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক এবং রফতানিকারক সমিতি BGMA এর সভাপতি মাহমুদ হাসান খান জানান, জ্বালানি সংকটের কারণে তৈরি পোশাক শিল্প খাত এখন কঠিন বাস্তবতার মুখোমুখি। সার্বিক উৎপাদন সক্ষমতা 30% কমে গেছে। জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার 2025। বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 27তম এই আসরটির আয়োজন করা হয়। মেরিল ও জাতীয় দৈনিক প্রথম আলোর যৌথ আয়োজনে দেশের চলচ্চিত্র, টেলিভিশন এবং সঙ্গীত অঙ্গনে কৃতি শিল্পীদের স্বীকৃতি জানানোর জন্য এই আয়োজন করা হয়। এবারে আসরে 8টি জনপ্রিয় ক্যাটাগরিতে 32 জন এবং 12টি ক্রিটিক ক্যাটাগরিতে 36 জন শিল্পীকে মনোনীত করা হয়। পরে দর্শকদের ভোটে নির্বাচিত এবং জুরিদের মূল্যায়নে মনোনীত কৃতি শিল্পীদের হাতেই তুলে দেওয়া হয় এবারের পুরস্কার। ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড IBCML এর 16তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় IBCML এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাবের সভাপতিত্বে করেন।
সভায় কোম্পানির পরিচালক এস.এম. আব্দুল হামিদ এবং মোহাম্মদ আলতাফ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবু সাইদ মোহাম্মদ নাহিদ, কোম্পানির সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য পরিচালক এবং শেয়ারহোল্ডার বৃন্দ ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় শেয়ারহোল্ডাররা 2025 সালে বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। দেশে উদ্বেগজনকভাবে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সবশেষ 24 ঘন্টার তথ্যে সর্বোচ্চ 1421 জন শিশু আক্রান্তের রেকর্ড হয়েছে আজ। নতুন করে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 8 জন শিশু। এ নিয়ে গত 1.5 মাসে মোট মৃত্যু 217 জনের। শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়া এই সংক্রামক রোগে ক্রমেই বাড়ছে মৃত্যুর সংখ্যা। পরিস্থিতি মোকাবেলায় সারা দেশে চলছে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। জুবায়ের প্রধানের রিপোর্ট। হাসপাতালের শিশু ওয়ার্ডে বাড়ছে হামে আক্রান্ত রোগীর চাপ। জ্বর, শরীরে লাল ফুসকুড়ি আর চোখ লাল হয়ে যাওয়া উপসর্গ নিয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। আক্রান্তদের অধিকাংশই 5 বছরের কম বয়সী শিশু। অবস্থা তো অনেক খারাপ, এই জন্য খুব ভয় লাগতো, আর ভয় লাগছেও। তারপরে এই জন্য আমরা তোরে তাড়াতাড়ি করে এই ঢাকা নিয়ে আসছি, কারণ ওই জায়গায় রাখিনি আমরা। প্রথমে আমার পাতলা পায়খানা ছিল, জ্বর ছিল, সেগুলির সাথে হামের লক্ষণ দেখে ওনারাই বলছে যে এটা হাম। তারপর সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়েছে। প্রথম ওর নিউমোনিয়া হয়েছে, নোয়াখালী সদরে ভর্তি ছিল। 6 দিন ভর্তি থাকার পর বাড়িতে রিলিজ করে দিয়েছে, সুস্থ হয়ে গেছে। বাড়িতে যাওয়ার 2-3 দিন পরে ওর আবার জ্বর, ওই যে এখানে রেশ দেখা দিয়েছে হালকা হালকা। তো আমরা কেউ বুঝতে পারি না, তবুও ভাবছি যে না, এক ডাক্তারে দেখেছে, উনি বলছে যে নিউমোনিয়া রিকভারি করতেছে। তো পরে আমরা ঢাকা নিয়ে আসছি, অবস্থা দেখি বেশি খারাপ, চোখ ফুলি অনেক খারাপ অবস্থা হয়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে সারা দেশে দ্রুত বেড়েছে হামের সংক্রমণ। এরই মধ্যে আক্রান্ত হাজার হাজার শিশু আর মৃত্যুর সংখ্যাও বাড়ছে উদ্বেগজনক হারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ জুড়ে জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। বিশেষ করে শিশুদের জন্য দেওয়া হচ্ছে MMR ভ্যাকসিন, যা হামের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিরোধ। এই ভ্যাকসিনটা দিতেই হবে। ভ্যাকসিন অনেক ভ্যাকসিন দিতে হয়, তার মধ্যে হামের ভ্যাকসিন একটা ইম্পর্টেন্ট। আর আমরা তো বুঝে নিই আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টে এটা আরও গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা যদি হামের টিকাটা না দিই, তাহলে এটা ভবিষ্যতে অনেক অর্গানে এফেক্ট করে। সময়মতো টিকা নেওয়া, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে হামের ঝুঁকি অনেকটা কমানো সম্ভব। তাই হাম প্রতিরোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, NTV নিউজ, ঢাকা। কৃষক শ্রমিকের উন্নয়নে বিএনপি অতীতে কাজ করেছে, ভবিষ্যতেও কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে রাঙ্গামাটির সাতছড়ি ও কুতুকছড়ি ইউনিয়নে মানিকছড়ি ছড়া ব্রিজ থেকে বড়পাড়া নালা পর্যন্ত এবং কুতুকছড়ি বাজার থেকে মনতলা পর্যন্ত মাউরুম খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী। জেলা প্রশাসক নাজমা আশরাফি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নওগাঁয় বাস শ্রমিক ও সিএনজি চালকদের দ্বন্দ্বে রাজশাহী সহ অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিকরা। পুলিশ জানায়, বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে সকাল 9টা থেকে বিকেল 3:30 পর্যন্ত কোনো যাত্রী ওঠাতে পারবে না সিএনজি চালকরা। কিন্তু দুপুর 12টার দিকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় সিএনজিতে যাত্রী তোলাকে কেন্দ্র করে বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রতিবাদে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেয়। নাটোরের 7 বছরের শিশুকে 21 বছর দেখিয়ে হত্যা চেষ্টা মামলার আসামি করায় বাদীকে কারণ দর্শানোর নোটিশ প্রদানের নির্দেশ দিয়েছে আদালত। একই সাথে ওই শিশুকে জামিন প্রদান করেন শিশু আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম। দুপুরে হোসেন আলী নামে ওই শিশু শিক্ষার্থীকে শিশু আদালতের বিচারকের সামনে তথ্য প্রমাণসহ উপস্থাপন করা হলে বিচারক এই আদেশ দেন। 9 এপ্রিল উপজেলার ধারাবাড়িশা মডেল উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী শ্রাবণ সরকারের সাথে শিশু কিশোরদের হাতাহাতি হয়। এ ঘটনায় শ্রাবণ সরকারের পিতা বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় 7 বছরের শিশু হোসেন আলীকে 21 বছর দেখিয়ে আসামি করা হয়।
নারায়ণগঞ্জ সদরে অবৈধ গ্যাস সংযোগের অভিযোগে একটি ডাইং কারখানার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস কর্তৃপক্ষ। সকালে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি নারায়ণগঞ্জের একটি দল উপজেলার ফতুল্লা রেললাইন বটতলা এলাকার প্যাটার্ন ফিনিশিং নামের একটি ডাইং কারখানায় অভিযান চালায়। তিতাস কর্তৃপক্ষ জানায় সংযোগটি আমজাদ হোসেন মোল্লার নামে হলেও বর্তমানে এটি ভাড়ায় ব্যবহৃত হচ্ছে। অবশেষে বাতিল হলো এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা। এখন থেকে সংসদ সদস্যরা আর বিনা শুল্কে গাড়ি আমদানি করতে পারবেন না। জাতীয় সংসদ অধিবেশনে আজ সদস্যদের কণ্ঠ ভোটে বিলটি পাশ হয়। এছাড়া ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবাদানে নিয়োজিতদের জন্য জ্বালানি তেল বিক্রয় রেশনিং পদ্ধতি থাকবে না। সংসদে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। বাংলাদেশে এমপিদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা ও এর অপব্যবহার নিয়ে বিভিন্ন মহলে দীর্ঘদিন ধরেই সমালোচনা ছিল। অবশেষে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রতিনিধিত্বকারী দল বিএনপি সরকার সংসদ সদস্যদের বিনা শুল্কে গাড়ি আমদানির সুবিধা বাতিল করল। ফলে এখন থেকে এমপিদের সাধারণ নাগরিকদের মতোই শুল্ক দিয়ে গাড়ি আমদানি করতে হবে। সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের সদস্যরাও বিলটি পাশে সাধুবাদ জানান। আওয়ামী লীগ সরকারের 17 বছরে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি এসেছে 572টি, যার বাজার মূল্য ছিল প্রায় 5,147 কোটি টাকা। এছাড়া 2024 সালে সাবেক সংসদ সদস্যদের জন্য আরও 44টি বিলাসবহুল গাড়ি আনা হলেও শেষ পর্যন্ত তা খালাস করার সুযোগ পাননি তারা। বিশেষ করে জাপান ও সিঙ্গাপুর থেকে টয়োটা, ল্যান্ড ক্রুজার, জিপ ও প্রাডো ব্র্যান্ডের গাড়ি আনতেন আগের সংসদের এমপিরা। এছাড়া অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবায় নিয়োজিত সংস্থা ও বাহিনীর উপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। রোববার কুমিল্লা 6 আসনের এমপি মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা জানান। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এম্বার্গোটা ছিল এটা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরো 2 দিন আগে এই সিদ্ধান্তটি আমরা গ্রহণ করেছি। 2 দিন আগে এটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। কাজে আশা করি ইনশাল্লাহ এই সমস্যা আর হওয়ার কথা না। নেত্রকোনা 5 আসনের জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার উপর হামলার ঘটনায় দোষীদের শাস্তির আওতায় আনার আশ্বাস দেন স্থানীয় সরকার মন্ত্রী। ব্যাপারটা যেটা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক। আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছি এবং এতে আমরা অত্যন্ত দুঃখিত বোধ করেছি। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত 2 বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করেছে বাংলাদেশ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম এমন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের বিচার দাবি করেন। নিহত 2 শিক্ষার্থীর পরিবারের সাথে সরকার যোগাযোগ রাখছে বলেও জানান প্রতিমন্ত্রী। এছাড়া সেনেগালে ডাকার আন্তর্জাতিক ফোরামের সফরে আফ্রিকান দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। বলেন, সফরে আফ্রিকার জ্বালানি তেল আমদানির ব্যাপারে আলোচনা হয়েছে। আমাদের মন্ত্রণালয়, আমাদের ওয়াশিংটন ডিসির মিশন, বাংলাদেশ এমবেসি, স্টেট ডিপার্টমেন্ট, FBI থেকে শুরু করে সকল সংশ্লিষ্ট এজেন্সির সাথে আমরা যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। আমি ব্যক্তিগতভাবে 2 জনের গার্জিয়ানের সাথে আমি কথা বলেছি। একটি মেয়ে বৃষ্টিও যে নিহত হয়েছে, ওর ভাইয়ের সাথে আমি কথা বলেছি, এবং ছেলে লিমন, ওর বাবার সাথে আমি কথা বলেছি গতকালকে। আমাদের পক্ষ থেকে আমরা সকল সহযোগিতা করব। আমরা দাবি করব বাংলাদেশ থেকে এবং মন্ত্রণালয় থেকে যাতে যুক্তরাষ্ট্র এর ইনভেস্টিগেশনটা ভালো মতো করে, দ্রুততার সাথে করে, এবং যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে সেটা বের করে যেন তাদেরকে বিচারের আওতায় আনা হয়। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তে আরও 6 মাস সময় দিয়েছে হাইকোর্ট। এই মামলার তদন্তে গঠিত টাস্কফোর্স আজ তাদের তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার পর এই সময় দেয়া হয়। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি AFM সাইফুল করিমের দ্বৈত বেঞ্চে দেয়া প্রতিবেদনে বলা হয়, সাগররুনি হত্যাকাণ্ড হয়েছে 2012 সালে। সেই ঘটনার তদন্ত করছে ডিবি এবং র্যাবই তদন্ত করেছে 12.5 বছর। তদন্তের ধারাবাহিকতায় তথ্য উপাত্ত প্রয়োজন, কিন্তু তারা তা পাচ্ছেন না, যা তদন্তে প্রতিবন্ধকতা তৈরি করছে। এর আগেও 2 দফা তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দেয় টাস্কফোর্স।
রপ্তানি বিপরীতে নগদ সহায়তার উপর 10% আয়কর প্রত্যাহারের দাবি জানিয়েছে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ এবং বিকেএমইএ। দুপুরে রাজধানী আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এনবিআরের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এমন দাবি জানায় সংগঠন দুটি। এছাড়া রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পে উৎসের কর 1% থেকে কমিয়ে বিজিএমইএর ক্ষেত্রে 0.5% এবং বিকেএমইএর জন্য 0.65% নির্ধারণের দাবি জানান শিল্প মালিকরা। আলোচনায় চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় নানা অনিয়ম ও দুর্নীতি রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। জবাবে এনবিআর চেয়ারম্যান জানান, হয়রানি বন্ধের পাশাপাশি রাজস্ব বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। 4 নম্বরে থিতু হচ্ছেন পারভেজ হোসেন ইমন। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে মাঠে নামার আগে বাংলাদেশের অধিনায়ক জানিয়ে দিলেন মিডল অর্ডারে দলের পরিকল্পনা। ব্যাটিং গভীরতা বাড়ানোর আভাস দেয়া লিটন নিজের ফর্ম নিয়েও কিছুটা চিন্তিত। সোমবার দুপুর 2টায় মুখোমুখি হবে এই দু দল। চট্টগ্রাম থেকে এনাম হায়দারের পাঠানো ছবিতে নিলয় মজুমদারের রিপোর্ট। টি-20তে নিউজিল্যান্ডের বিপক্ষে অতীত অভিজ্ঞতা সুখকর নয় স্বাগতিকদের জন্য। কিউইদের মুখোমুখি হয়ে 20 ম্যাচে মাত্র 4টিতে জয় পেয়েছে বাংলাদেশ। সবশেষ জয়টাও এসেছে 3 বছর আগে, সেটিও নিউজিল্যান্ডের মাটিতে। সে ম্যাচে ব্যাট হাতে 41 রান করা লিটন শেষ 2 টি-20 সিরিজে পাননি বড় রানের দেখা। নিজের ব্যাটিংটা নিয়ে ভাবনা তো আছেই, সৌদি লেনক্সদের মোকাবেলা করতে ইমনকে 4 নম্বরে খেলানোর আভাস দিয়েছেন অধিনায়ক। আপাতত মিডল অর্ডারের চিন্তা ভাবনা আছে, চেষ্টা করবো যে ওই ধারাবাহিকতা ধরে রাখার জন্য, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে অ্যাটাকিং মাইন্ডসেটআপে যেতে হবে, আর এবং অ্যাটাকিং মাইন্ডসেটআপে গেলে সামটাইমস আপনি ফেলিয়ার হবেন। সো টি-20 ফর্মেটে এই জিনিসটা অ্যাকসেপ্ট করে নেওয়াটাই নর্মাল, যে আপনি ফেলিয়ার হবেন সাকসেস হবেন, এইভাবেই যাবে। নবাগত খেলোয়াড়দের নিয়ে সাজানো নিউজিল্যান্ড স্কোয়াডের সম্মিলিত ম্যাচ সংখ্যা 281টি, যার মধ্যে লেগ স্পিনার ঈশ্বরদী একাই খেলেছেন 140টি ম্যাচ। স্বাগতিকদের সমীহ করলেও নিজেদের লক্ষ্য নিয়ে পরিষ্কার কিউ অধিনায়ক টম ল্যাথাম। ওয়ানডে দলের মতোই আমাদের এই দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা হয়তো কিছুটা কম, কিন্তু ঘরোয়া ক্রিকেটে তারা প্রচুর ম্যাচ খেলেছে। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। প্রায় 5 মাস পর আন্তর্জাতিক টি-20তে ফেরাটা জয় দিয়ে রাঙানোর প্রত্যাশায় লিটন দাসের দল। নীলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক।